প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। নারায়ণগঞ্জ কলেজের বিবিএস থার্ড ইয়ারের পরীক্ষার্থী যারা আছো, শিক্ষার্থী যারা আছো, তোমরা ক্লাসটা উপভোগ করবা আশা করতেছি। এটা আমাদের কস্ট শিটের দ্বিতীয় ক্লাস। কস্ট শিট আমরা দ্বিতীয় ক্লাসে আছি। কস্ট শিটের আমরা দ্বিতীয় ক্লাসে আছি। আজকে আশা করতেছি যে আজকে ভালোভাবে বুঝতে পারবা, সুন্দরভাবে প্রাণবন্তভাবে। একটু মনোযোগের প্রয়োজন হবে আর কি। এটা মনোযোগ দিলে তোমরা সবাই শিখে যেতে পারবে, যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে যারা করেছো অনেকটা তো হয়েছে, এখন বাকিটা আমরা এই ক্লাসটা দেখব। তোমাদের বলেছিলাম যে কস্ট শিট শেখার জন্য ফরম্যাটের কিছু পয়েন্ট মুখস্থ করতে হবে। পয়েন্ট যেমন প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচার, টোটাল কস্ট, প্রফিট, সেলস প্রাইস, এই সমস্ত হেডলাইনগুলো, এই পয়েন্টগুলো এগুলো শিখতে হয়। এই সমস্ত হেডলাইনগুলো শিখতে তোমাদের জন্য সহজ হয়। যেমন প্রাইম কস্ট, এই প্রাইম কস্ট এটা কীভাবে আসে? প্রাইম কস্টটা কীভাবে আসে? প্রাইম কস্টটা কীভাবে আসে? একটা পণ্য উৎপাদনের জন্য, যেহেতু তোমার এটা কস্ট শিট হলে কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী। যে প্রতিষ্ঠান উৎপাদন করে না তাদের কিন্তু কস্ট শিট হয় না, কস্ট শিট হবে না। কস্ট শিট হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটা উৎপাদন ব্যয় নির্ণয়, প্রফিট বা সেলস প্রাইস দেখায় একটা শিট বা বিবরণী। যে উৎপাদন কাজে নিয়োজিত থাকে না ওই সকল প্রতিষ্ঠানের কস্ট শিট নেই। কস্ট শিট হইতে হইলে তোমার উৎপাদন কাজে নিয়োজিত থাকতে হবে, উৎপাদন কাজে নিয়োজিত থাকতে হইব। যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান না হয় তাহলে কস্ট শিট হয় না। তাহলে প্রাইম কস্ট কি? প্রাইম কস্ট হলো তোমার এই যে এখানে দেখো প্রাইম কস্ট লেখা আছে। প্রাইম কস্ট হলো মূলত একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সবচেয়ে বেশি খরচ হয়, খরচের যতগুলো খাত আছে সবচেয়ে বেশি খরচ যে হয় ওই খাতের মধ্যে উল্লেখযোগ্য দুইটা খাত। একটা হলো তোমার কাঁচামাল এবং মজুরি। কাঁচামাল এবং ওয়াজেস বা লেবার, এই দুইটা খরচ হলো সবচেয়ে বেশি। এই দুইটা খরচ সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। এজন্য এখানে তোমার সবচেয়ে বড় হওয়ার কারণে এখানে সবচেয়ে বড় হওয়ার কারণেই তোমার এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়টা কাঁচামাল এবং মজুরি এ দুটো যোগ করলেই হয়ে গেল। কাঁচামাল এবং মজুরি এ দুটো যোগ করলেই হয়ে গেল। কাঁচামাল এবং মজুরি এই দুটো যোগ করলেই হয়ে গেল। যেমন এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ আর ক্রয় পরিবহন আর তোমার কাঁচামাল যেটা লাগে না সেটা বাদ দিলে র মেটেরিয়াল ইউজ পাওয়া গেলো। তারপর প্রাইম কস্টটা ছিল। প্রাইম কস্টটা কিন্তু মূলত এখানে যত টাকার কাঁচামাল লাগছে আর মজুরি লাগছে এই দুইটার সমষ্টি, দুইটা মাত্র এন্ট্রি, কাঁচামাল আর মজুরি সমষ্টি হলো প্রাইম কস্ট। এখানে যে প্রাইম কস্ট, এটা তোমার একটু শেখা দরকার যে প্রাইম কস্ট এখানে কি কি আসে। এখানে দেখো কত কিছু আছে, কিন্তু কত কিছু আছে। আসলে এখানে কাঁচামাল আর মজুরি হয়তো এন্ট্রি বেশি আছে, কারণ আমরা জানি কিছু কাঁচামাল আগে যদি রয়ে যায় এটা হলো ওপেনিং বা বিগিনিং র মেটেরিয়াল। কাঁচামাল সারা মাস বা সারা বছর ক্রয় করছে এগুলো পারচেস অফ র মেটেরিয়াল। আবার কিছু কাঁচামাল রয়ে গেছে এগুলো ইন্ডিং র মেটেরিয়াল, হ্যাঁ, ইন্ডিং বা ক্লোজিং র মেটেরিয়াল। তাহলে এখানে কাঁচামাল যে আমি আনবো, কাঁচামালের কয়েকটা স্টেজ আছে। প্রারম্ভিক মজুদ, ক্রয়, সমাপনী মজুদ, এই যোগ করলে কাঁচামালটা বের হবে। আবার কাঁচামালে যদি ক্রয় পরিবহন হয়, ক্রয় পরিবহনটা কাঁচামালের মূল্যকে বাড়ায় দেয়, এটা একটু যোগ হয়। আর লেবারটা আমরা যোগ করবো, সেইটাই তো ব্যাস। এই কয়টা যোগ করলে আমাদের প্রাইম কস্ট হয়ে যাবে। এই জন্য তোমাদের বলছিলাম যে প্রাইম কস্ট একটু শিখতে হবে। প্রাইম কস্টের পরে আছে তোমার কস্ট অফ ম্যানুফ্যাকচার, তারপরে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড এবং ফর। এখানে আমি অনেকগুলো পয়েন্ট আনছি, এতগুলো পয়েন্ট লাগে অনাবশ্য। মেন পয়েন্ট হলো তোমার প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, তারপরে কস্ট অফ গুড সোল্ড, তারপরে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, প্রফিট আর সেলস রেভিনিউ। এই কয়েকটা পয়েন্ট মুখস্থ করলে বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন আমরা আজকে প্রবলেম 3, যে অঙ্কটা তোমাদের গত ক্লাসে দেখানো হয় নাই,
এই অঙ্কটা একটু তোমাদের দেখা দিয়ে যেতেছি আমি। এই অঙ্কটা আসলে এই অঙ্কটা একটু অধিকতর সহজ অঙ্কটা আমি তোমাদের আগে দেখাবো, যাতে ওই দুইটা তোমাদের একটু সহজ হয়ে যায়। হ্যাঁ, আগের অঙ্কগুলি যাতে তোমাদের একটু সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি। আমি আবার বলছি, এটা কিন্তু একটা উৎপাদন ব্যয় বিবরণী। একটা প্রতিষ্ঠানের কারখানায় পণ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে সেই বিবরণীটা আমরা এখন করব। শুরুতে কিন্তু আমাদের লেখা আছে যে কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস, বিভিন্ন রকমের চামড়ার পণ্য সামগ্রী তারা উৎপাদন করে। দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ। এক বছরে তাদের এই পণ্য বিক্রয় ছিল 12 লক্ষ টাকা। আর এই পণ্যের যে খরচগুলি হয়েছে, এই যে 12 লক্ষ টাকা যে বিক্রি করছে, খরচগুলি হয়েছে, সব খরচ এখানে দেওয়া আছে। আচ্ছা, গত ক্লাস তোমরা যারা করেছো আমি তোমাদেরকে বলছিলাম যে একটা বিষয় হলো যে এইখানে যে তোমার যে র মেটেরিয়াল পারচেস পেড ইন ওপেনিং আছে, ওপেনিং, আর এখানে ক্লোজিং। আচ্ছা, যে ওপেনিং তিনটে হলো প্রারম্ভিক, আর ক্লোজিং তিনটে হলো সমাপনী। আচ্ছা, এই যে আমাদের প্রশ্নটা কিন্তু দেখো এইখানে যে শেষ হয়েছে প্রশ্নটা, শেষ হইলে এই প্রশ্নের মধ্যে যতগুলি ফিগার আছে সমস্ত ফিগারগুলি যোগ হবে except 3 ফিগার, except 3 এন্ট্রিজ। এই 3টা এন্ট্রির টাকা বিয়োগ হবে। একটা হলো 70,000, একটা হলো 60,000, একটা হলো 60,000। এই 3টা ফিগার বিয়োগ হবে আর বাকি সব যোগ হবে। এখন তুমি যদি এলোমেলো ভাবেও যোগমুখ করে ফেলো তাহলে কিন্তু অঙ্কটা অনেকটাই সঠিক হবে, যদিও কিছু ভুল তুমি করতে পারো। এই 3টা ফিগার বিয়োগ করতে হবে, ক্লোজিং বিয়োগ করতে হবে। আর যত টাকা পয়সা দেখতেছো সব যোগ করতে হবে, সব যোগ। এই যোগটা স্টেজ বাই স্টেজ আছে। তুমি হয়তো এক জায়গার যোগ এন্ট্রি আরেক জায়গায় নিয়ে যোগ করে দিবা, এতে কিন্তু তোমার অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। ভুল হলেও হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। শুধু খেয়াল রাখবা, এই যে ক্লোজিং, এই 3টা এন্ট্রি বিয়োগ হবে আর সব যোগ হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা প্রশ্নটা দেখি। র মেটেরিয়াল পারচেস, সারা বছর মাত্র 50,000 টাকার কাঁচামাল ক্রয় করতে হয়েছে। এই কাঁচামাল আনতে ভাড়া দিতে হয়েছে 2,000 টাকা, এটা একটা খরচ। ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এটা আবার অনেকেই বোঝো না ইংলিশ, বাংলা বললেই বুঝে যায় বা খুব সহজ। যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিছু পণ্য আছে, কিছু থিওরি হয়ে গেছে। যদি মনে করো একটা ফার্নিচারের প্রতিষ্ঠান, তাহলে দেখবা কিছু ফার্নিচার যেমন চেয়ার টেয়ার, হাত পা, ওইগুলো কিছুটা করে রাখছে, কমপ্লিট করে রাখছে, পায়াটায় কিছু করে রাখছে, কিন্তু কমপ্লিট হয় নাই, অর্ধেক কাজ হয়েছে। এর ওয়ার্কিং প্রসেস হলো যে কাজটা অর্ধেক হয়ে রয়েছে, মনে করে একটা কাপড়ের প্রতিষ্ঠান, কাপড়টা প্রিন্ট করা বাকি আছে, ফিনিশিং বাকি আছে, আর বাকি কাজটা হয়ে গেছে, ওইটাকে বলা হয় ওয়ার্কিং প্রসেস। ওপেনিং ফিনিশ গুডস, এটা হলো বিগত বছরের শেষের দিনে, চলতি বছরের প্রথম দিনে কমপ্লিট পণ্যের প্রারম্ভিক মজুদ পাওয়া গেছে তোমার 40,000 টাকা। ওপেনিং র মেটেরিয়াল, এই যে কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল, আগের কাঁচামাল বহুত স্তূপ রয়ে গেছে, বুঝছো? মাত্র 50,000 টাকার কাঁচামাল কি লেগে কিনছে? ওই বছরের প্রথম দিন, বিগত বছরের কাঁচামাল বহুত স্তূপ রয়ে গেছে। দেখো 2.5 লক্ষ টাকার কাঁচামাল শুরুতে রয়ে গেছে। 2.5 লক্ষ টাকার কাঁচামাল যদি শুরুতে রয়ে যায়, আর কাঁচামাল কিনছে মাত্র 50,000, সর্বমোট 3 লক্ষ টাকার কাঁচামাল। এইখানে আবার ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, এটা হলো বছরের শেষে কিছু আদা তৈরি পণ্য রয়ে গেছে। এই যে 3টা দেখতেছো না, এই 3টে এখানে নিচে আবার আছে। এই 3টে হলো প্রারম্ভিক, এই 3টা সমাপনী। এইভাবে এই যে আদা তৈরি পণ্যের প্রারম্ভিক, আর কমপ্লিট পণ্য প্রারম্ভিক, আর কাঁচামালের প্রারম্ভিক। এখানে দেখো এই 3টে আবার নিচে আছে শুধু ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং র মেটেরিয়াল। তাহলে এই 3টা আর এই 3টা একই। এই 3টে হলো প্রারম্ভিক আর এই 3টে হলো সমাপনী। এই 3টা প্রারম্ভিক, আর এই 3টে হলো সমাপনী। এই সমাপনী 3টা বিয়োগ হবে, আর এই প্রারম্ভিকগুলি সব যোগ হবে। কিভাবে যোগ হবে? কাঁচামালের সাথে কাঁচামাল যোগ হবে, ফিনিশ গুডের সাথে ফিনিশ গুড যোগ হবে, আর এইগুলো ঠিক বিয়োগ হয়ে যাবে। তারপরে দেখো আরো কিছু খরচ, প্রোডাক্টিভ ওয়েজেস,
এই যে মজুরি তোমাদের বলছিলাম না, কাঁচামালের পরে মজুরি ব্যয় লাগে, দেখছো মজুরি কত টাকা লাগছে, 1,70,000। তাহলে যে কাঁচামাল আর মজুরি এই দুটা যোগ করতে পারলে এই চার্জেবল এক্সপেন্স আর একটা খরচ আছে অতিরিক্ত খরচ, এইটার এটা কি রকমের খরচ, এই দুইটা খরচ যোগ করলে এখানে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। এই দুটা যোগ করলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। আচ্ছা, বাকি অংশ দেখি। ফ্যাক্টরি ওভারহেড লাগছে, কারখানার অন্য উপরি খরচ 2.5 লক্ষ টাকা। সেলিং এক্সপেন্স এটা বিক্রয় সংক্রান্ত খরচ। জেনারেল অ্যাডমিন এক্সপেন্স এটা প্রশাসনিক খরচ 10,000। সেলস অফ স্ক্র্যাপ এর তো একটা আয় আছে, আবার ভিন্ন রকমের এন্ট্রি কি লিখছে, সেলস অফ স্ক্র্যাপ এটা একটা বিয়োগ হবে, এটা একটা বিয়োগ হবে। তোমাদের বলছিলাম ক্লোজিং তিনটা বিয়োগ হবে আর একটা বিয়োগ পাগল, এটা কি জিনিস আগে বলো তো। সেলস অফ স্ক্র্যাপ, উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিছু বাঙ্গাচোরা বাতিল টাতিল ওয়েস্টেজ বের হয়, অনেক সময় ঝাড়ু দিয়েও সেগুলি বের করে, এটি বলে সেলস অফ স্ক্র্যাপ। ধরো একটা সরিষা তেলের প্রতিষ্ঠান, যেখানে সরিষা থেকে সরিষার তেল হয়, তাহলে স্ক্র্যাপ হইলে তোমার খৈল বের হতে পারে। যে কোনো একটা পণ্য, ধরো একটা পণ্য নারকেল তেলের একটা প্রতিষ্ঠান, নারকেল তেলের প্রতিষ্ঠানে যে নারকেলের যে থাকে, যে নারকেলের চোকলা, এগুলি বিক্রি করে এটা বের হইতে পারে। একটা গার্মেন্টসে ধরো জুট বের হইলো, জুটটা বিক্রি করে এটা বের হইতে পারে, যেটা বলে সেলস অফ স্ক্র্যাপ। এটা হলো একটা আয়, এই আয়ের ফলে খরচগুলি কমে যায়। এই জন্য এই আয়টা আমরা যে ওয়ার্ক কস্ট বা কারখানা ব্যয় বের হবে সেখান থেকে আমরা বিয়োগ করে দেব, সেখান থেকে আমরা বিয়োগ করে দেব, এটা আমরা সেখান থেকে বিয়োগ করে দেব। তাহলে এই হলো আমাদের প্রশ্নটা। এবার আমরা সমাধানে যেতে পারি। প্রশ্নটা কি আরেকবার আমরা দেখবো, আবার দেখি একটু। র মেটেরিয়াল পারচেস এটা কাঁচামাল ক্রয়। ফ্রেট ইন এটা হলো কাঁচামালের গাড়ি ভাড়া, এটা আমরা কাঁচামালের সাথে যোগ করে দেবো গাড়ি ভাড়াটা। ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং র ম্যাটেরিয়াল, এটি যেহেতু ওপেনিং আছে এটি সবই যোগ হবে, তবে তিন জায়গায় গিয়ে যোগ হবে, তিন জায়গায়। দেখো সবার নিচে কি আছে, ওপেনিং র ম্যাটেরিয়াল, এটা আমরা প্রথমে লিখে নিব, এটার সাথে আমরা এই ক্রয় কাঁচামাল যোগ করে নিব, আর এই তিনটা আমরা বিয়োগ করব। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ওয়ার্কিং প্রসেস যেখানে যোগ হবে আর ওইখানে গিয়ে এটা বিয়োগ হবে। ওপেনিং ফিনিশ গুডস যেখানে যোগ হবে, ওপেনিং ফিনিশ গুডস ওইখানে গিয়ে, ক্লোজিং ফিনিশ গুডস ওইখানে গিয়ে বিয়োগ। তারপরে তোমার ওপেনিং র ম্যাটেরিয়াল যেখানে যোগ হবে ওইখানে ক্লোজিং র ম্যাটেরিয়াল বিয়োগ হবে। র ম্যাটেরিয়াল মানে কাঁচামাল, কাঁচামালের সাথে এই যে এটি ওপেনিং আর এই যে ক্লোজিং, ওপেনিং কি যোগ, ক্লোজিং কি বিয়োগ। এইটা যেখানে যোগ, ওপেনিং র ম্যাটেরিয়াল যেখানে যোগ, ওইখানে ওপেনিং ক্লোজিং র ম্যাটেরিয়াল বিয়োগ, ওয়ার্কিং প্রসেস বিয়োগ। ওপেনিং ফিনিশ গুডস যেখানে যোগ, ওপেনিং ফিনিশ গুডস যেখানে যোগ, ক্লোজিং ফিনিশ গুডস ওইখানে বিয়োগ। ওপেনিং র ম্যাটেরিয়াল যেখানে যাবে, ক্লোজিং র ম্যাটেরিয়াল সেখানে গিয়ে বিয়োগ হবে। তাহলে আমরা জানলাম এই ক্লোজিং তিনটা বিয়োগ হবে, অঙ্কটার মধ্যে ক্লোজিং তিনটা বিয়োগ হবে। আর একটা ব্যতিক্রমী পাইলাম বিয়োগ হওয়ার, সেটা কি, সেটা হলো এই যে সেলস অফ স্ক্র্যাপ। আরেকটা পাইলাম আমরা কি, সেলস অফ স্ক্র্যাপ। আরেকটা আমরা পাইলাম সেলস অফ স্ক্র্যাপ। এই সেলস অফ স্ক্র্যাপটা আমাদের, সেলস অফ স্ক্র্যাপটা আমাদের, সেলস অফ স্ক্র্যাপটা আমাদের বিয়োগ হবে। ব্যাস এই পর্যন্ত আমরা দিলাম। প্রিপেয়ার স্টেটমেন্ট অফ শোয়িং দ্য ফলোয়িং, কি কি আমাদের দেখাইতে বলছি। দেখো তো এখানে কিন্তু মজা আছে। র মেটেরিয়াল ইউজ, কয় টাকার কাঁচামাল লাগছে, কয় টাকার কাঁচামাল লাগছে এটা আমরা বের করবো, এটা আমাদের 1 নাম্বার রিকোয়ার্ড। এটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। কয় টাকার কাঁচামাল লাগছে সেটা আমরা কীভাবে বের করবো, আগে ছিল 2.5 লাখ, কিনলাম এবার 50,000, 2 লাখ গাড়ি ভাড়া, এইটা যোগ করবো, আর কত টাকা রয়ে গেছে গা, ক্লোজিংটা বিয়োগ করলেই আমাদের কাঁচামালটা বের হয়ে যাবে। প্রাইম কস্ট, কাঁচামালের সাথে আমার ওই যে দুটো খরচ আছে, খরচ দুটো যোগ করবো, কাঁচামালের সাথে খরচ দুটো যোগ করবো, আমার প্রাইম কস্ট হয়ে যাবে। কস্ট অফ ম্যানুফ্যাকচার, এই প্রাইম কস্টের সাথে কারখানা সংক্রান্ত খরচ যোগ করবো, প্রাইম কস্টের সাথে কারখানা সংক্রান্ত খরচ যোগ করবো। এখানে কিন্তু উপর থেকে খালি যোগ হয়ে দিয়ে থাকবে, বুঝছো। এবার 1 নাম্বারটা কি, র মেটেরিয়াল ইউজ, কত টাকার কাঁচামাল ইউজ হইলো, ব্যবহার হইলো, এটার সাথে আমি মজুরি খরচ যোগ করবো। এই কাঁচামাল ইউজ, র মেটেরিয়াল ইউজ, এটার সাথে মজুরি খরচ যোগ করলে প্রাইম কস্ট হবে। এবার প্রাইম কস্টের যে যোগ খরচ আছে এটার সাথে আমি কারখানা সংক্রান্ত খরচ যখন যোগ করবো, কস্ট অফ ম্যানুফ্যাকচার হয়ে যাবে।
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হবে এইভাবে একটা সাথে খালি যোগ করতে থাকবো সবার সাথে কস্ট অফ সেলস বা টোটাল সেলস বেরোবে, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট বেরোবে, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট একই, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট সেম। তারপরে প্রফিট আর লস বের করবো, যেহেতু সেলস দেওয়া আছে 12 লাখ, তাহলে আমি যদি পুরো খরচটা বের করতে পারি, সমস্ত খরচটা যোগ করবো, সমস্ত খরচটা যোগ করার পরে সমস্ত খরচ যখন যোগ করার পরে এখানে সেলস থেকে খরচ বাদ দিব, প্রফিটটা বের হয়ে যাবে। আমি ওটা থেকে এটা বাদ দিব, তাহলে আমার প্রফিটটা বের হয়ে যাবে, ওটা থেকে এটা বাদ দিব, প্রফিট বের হয়ে যাবে। এখন আমরা একটু সমাধানের দিকে যাই। যে তোমাদের প্রশ্ন গেল, অ্যাপাচ কোম্পানি কস্ট স্টেটমেন্ট, এই যে শুরু হয়ে গেল আমাদের সমাধানটা। আমরা এখন একটু দেখবো সমাধানটা, দেখি একটু। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক কাঁচামালটা লিখে নিব। বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, দেখো 2.5 লক্ষ টাকা ছিল। বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 2.5 লক্ষ টাকা ছিল। এটার সাথে আমরা চলতি বছর যতটা কাঁচামাল কিনলাম, 25,000 টাকার কাঁচামাল কিনছি, আর এখানে আমার 2,000 টাকা গাড়ি ভাড়া ছিল, মোট 52,000 টাকা। তাহলে কাঁচামাল পাওয়া গেল কত? 3,02,000। এটা আমরা লিখবো ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর সেলস, ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এটা না লিখলেও হবে, এই শিরোনামটা লিখলেও হবে, না লিখতে হবে। ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ আমরা কত পেলাম? টোটাল ম্যাটেরিয়াল 3,02,000। এখানে 60,000 টাকার ম্যাটেরিয়াল রয়ে গেছে, 60,000 টাকার ম্যাটেরিয়াল রয়ে গেছে, এটা বিয়োগ করতে হবে। এই যে তোমাদের বলছিলাম যে ক্লোজিংটা বিয়োগ করতে হবে, ক্লোজিংটা বিয়োগ করতে হবে, তোমাদের বলছিলাম ক্লোজিংটা বিয়োগ করতে হবে। এই যে ক্লোজিংটা এখানে আছে, হ্যাঁ, এই যে 60,000 ক্লোজিং র ম্যাটেরিয়াল, কাঁচামালের সাথে কাঁচামালের বিয়োগ, কাঁচামালের সাথে কাঁচামালের বিয়োগ, কাঁচামালের সাথে কাঁচামালের বিয়োগ। হ্যাঁ, আমরা এখানে পেয়ে গেলাম কাঁচামালের সাথে কাঁচামালের বিয়োগ। আচ্ছা, তারপরে আমরা কি করলাম? আবার দেখবো আমরা প্রারম্ভিক কাঁচামাল লিখলাম 2.5 লক্ষ টাকা। চলতি বছরে সারা বছরের কাঁচামাল ক্রয় হলো 50,000, ভাড়া হলো 2,000, মোট 52,000। হ্যাঁ, এই 52,000 যোগ করার পরে আমরা মোট কাঁচামাল কত পেলাম? 3,20,000। এটার এই শিরোনাম আমরা লিখতেও পারি, না লিখতেও পারি, কোনো সমস্যা নেই। ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, কাঁচামাল সর্বমোট পাওয়া গেল 3,02,000। কিন্তু আমরা দেখলাম বছর শেষে ইন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 60,000 টাকা রয়ে গেছে। হ্যাঁ, ওই যে ইন্ডিং, ওই যে ইন্ডিং এবং ক্লোজিং একই শব্দ, আমার বইয়ের মধ্যে শব্দগুলি একাধিকভাবে ব্যবহার হয়েছে। প্রশ্নের মধ্যে লেখা আছে ক্লোজিং, এখানে আবার সমাধানে লেখা আছে ইন্ডিং, একই। হ্যাঁ, লেস ক্লোজিং অর ইন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 60,000 টাকা। তো তোমাদের বলছিলাম যে 3টা ফিগার বিয়োগ হবে।
তাহলে আমি ম্যাটেরিয়াল ইউজ করলাম 2,42,000। এটা আমি এখানে নাম দিলাম 1 নাম্বার। এটা না দিলেও হয়তো এখন দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমার রিকোয়ারে বলা আছে। রিকোয়ারে কি বলা আছে? রিকোয়ারে কি বলা আছে আমরা একটু দেখি। দেখো লেখা আছে 1 নম্বরে র মেটেরিয়াল ইউজ। র মেটেরিয়াল ইউজ এটা দেখাইতে বলছি, আর নাকি আমাদের দেখানোর প্রয়োজন ছিল না। এটা না লিখলেও হয়তো, শুধু এইটা লিখতাম প্রাইম কস্ট। প্রাইম কস্ট কিন্তু লিখতেই হবে। তাহলে এটা আমরা কেন লিখলাম? এটা আমরা লিখলাম কেন? কারণ এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। র মেটেরিয়াল কত টাকা ইউজ হয়েছে দেখাও, মানে কাঁচামাল কয় টাকার ব্যবহার হয়েছে। তাহলে আমি তো মোট কাঁচামাল পেয়েছিলাম 3,02,000 টাকার, রয়ে গেছে আমার 60,000 টাকা, 60,000। এটা আমি লেস করে দিলাম। লেস করে দিলে ওইখানে ওয়াশরুম আছে, হ্যাঁ ওই একদম ওই গোপনটার ওই পাশে মহিলাদেরটা একেবারে ওই থেকে। তাহলে আমার প্রথম উত্তর হয়ে গেল র মেটেরিয়াল ইউজ। র মেটেরিয়াল ইউজ 2,42,000। এটা আমার এখানে একটা চাইছে উত্তর, এই জন্য এটা প্রশ্নে চাওয়া হয়েছে রিকোয়ারে, এই জন্য আমি এটা গোল করে দেখালাম যে আমার 2,42,000 টাকার কাঁচামাল এটা আমার খরচ হয়েছে বা ইউজড হয়েছে। হ্যাঁ, এটার সাথে আমি এই দুইটা খরচ যোগ করবো, এই দুইটা কারখানার সম্বন্ধ খরচ। হ্যাঁ, প্রোডাক্টিভ ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স, এই দুইটা আমি মজুরি হিসেবে যোগ করলাম। মজুরি হিসেবে যোগ করলে এই যে কাঁচামালের সাথে মজুরি দুইটা যোগ করলাম, এই টোটালটার নাম হলো প্রাইম কস্ট। এই দেখো প্রাইম কস্ট। কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? মোটেও কঠিন না। প্রথমে আমি কাঁচামাল খরচটা বের করলাম কিভাবে, আবার আমি দেখবো। প্রারম্ভিক কাঁচামালের সাথে চলতি বছরে কাঁচামাল ক্রয় 52,000 টাকা যোগ করলাম, মোট কাঁচামাল পেলাম 3,02,000। আমি বছর শেষে দেখলাম যে 60,000 টাকার কাঁচামাল রয়ে গেছে। এটা তো আর আমার ইউজ হয় নাই, এটা আমি লেস করে দিলাম। লেস করে দিলে আমি কাঁচামাল খরচ পেলাম 2,42,000 টাকা। এই 2,42,000 টাকা আমি লিখতে পারি র মেটেরিয়াল ইউজ। এটা একটা পয়েন্ট। এই কাঁচামালের ব্যয়ের সাথে এখন আমি মজুরি খরচ দুইটা যোগ করলাম। দেখো দুইটা খরচ আছে, একটা হলো প্রোডাক্টিভ ওয়েজেস, একটা চার্জেবল এক্সপেন্সেস। এই যে চার্জেবল এক্সপেন্সেস, এটা দেখো, এটা যদি তুমি আরেক জায়গায় নিয়ে যোগ করে দাও তাহলে অঙ্ক ভুল হবে না। শুধু যদি ওয়েজেস তো এখানে তুমি লিখে দিতা, আর চার্জেবল এক্সপেন্স যদি নিচেও নিয়ে যেটা তাহলে ভুল হইতো না। চার্জেবল এক্সপেন্স এখানে স্পষ্ট বলা হয় যেটা মজুরি খরচ, এটা আমি পিছনে নিয়ে গেলে হয়ে যেত। এতটা বাধ্যবাধকতার নিয়ম নাই, তখন মজুরি এখানে লিখতে হবে। তাহলে এই দুটো যোগ করলে আমি কি করলাম, 4,62,000 প্রাইম কস্ট আমি পেয়ে গেলাম। এখন এটার সাথে কারখানা সম্বন্ধ খরচ আমি যোগ করবো। দেখো তো কারখানায় খরচ হচ্ছে কত টাকা, 2,50,000। এটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। এই যে একটা ব্যতিক্রম এন্ট্রি আছে, এটা কিন্তু সব অঙ্কে থাকে না। সেলস অফ স্ক্র্যাপ সকল অঙ্কে থাকে না। সেলস অফ স্ক্র্যাপ সকল অঙ্কে থাকে না। এই যে ফ্যাক্টরি, তোমার ফ্যাক্টরি ওভারহেডটা যা আছে, ফ্যাক্টরি ওভারহেড কত 2.5 লক্ষ টাকা না কারখানায় খরচ হয়েছে। এখন যে কারখানায় কিছু উচ্ছিষ্ট দ্রব্য ছিল যেটি ফালায় দেওয়ার মতো, ওই ফেলে দেওয়ার দ্রব্যটাই সেল করে 5,000 টাকা পাওয়া গেছে। তাহলে আমার এই কারখানার যে 2.5 লক্ষ টাকা খরচ আছে না, এখান থেকে 5,000 টাকা খরচটা কমে গেল, যেহেতু এটা একটা অতিরিক্ত লাভ হইল। আর তোমরা জানো যদি 5 টাকাও লাভ হয়, এটা রেকর্ড করতে হয়, হিসাবের বইতে রেকর্ড করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 2.5 লাখ, এখানে স্ক্র্যাপ ভাঙ্গাচোরা অথবা বাতিল জিনিস বিক্রি করে 5,000 টাকা আসছে। এই 5,000 টাকা এই খরচটাকে কমাইয়ে দিল, এই খরচটাকে লেস করে দিল। লেস করে দিলে আমার এখানে 2.5 লক্ষ টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করে আমি এখানে দিলাম। আরও একটা বিষয় দেখো, এটা কিন্তু এইভাবে বিয়োগ না করে আরো সহজ পদ্ধতিতে করা যেতে পারত। যেমন 2.5 লক্ষ টাকা যদি আমি এখানে নিয়ে যাই, 2.5 লক্ষ টাকা যদি এখানে নিয়ে যাই, 4,62,000 সাথে যদি আমি 2.5 লক্ষ যোগ করে দিই, 4,62,000 সাথে যদি 2.5 লক্ষ যোগ করে দিই, যোগফল থেকেও 5,000 টাকা বিয়োগ করে দেওয়া যাবে। যোগফল থেকেও ওটা আমি বিয়োগ করে দিতে পারবো। যোগফল থেকেও আমি ওটা বিয়োগ করে দিতে পারবো। যোগফল থেকে বিয়োগ না করে এমনিও করা যাবে, আবার যোগফল করে বিয়োগ করা যাবে। ব্যাস, তাহলে এটা আমি নিচের দিকে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, তাহলে কারখানা খরচটা যখন যোগ হলো, আমার যে টোটালটা আসলো সেটার নাম কি হলো, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এর তো পয়েন্টে চাইছে আমার 3 নম্বর উত্তরে, এই জন্য আমি এটা লিখলাম। হ্যাঁ, এটা আমি ওয়ার্ক কস্ট লিখতে পারতাম। আচ্ছা, এখন আমি কি করলাম, কাঁচামালের সাথে কারখানার সঙ্গে কাঁচামালের সাথে মজুরি ব্যয় যোগ করছি, হয়েছে প্রাইম কস্ট। কাঁচামালের সাথে মজুরি ব্যয় যোগ করছি, হয়েছে প্রাইম কস্ট। কাঁচামালের সাথে মজুরি ব্যয় যোগ করলাম, হলো প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আমি কারখানা সংক্রান্ত খরচটা যোগ করলাম, সেটার নাম হলো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ ম্যানুফ্যাকচার।
আচ্ছা, বাসা আছে একাধিক বাসা, এটা আমি দিলাম 7,07,000। এখন এইখানে আইসা ওই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস, প্রোগ্রেস আর প্রসেস একই অর্থে ব্যবহৃত হয়। প্রোগ্রেস আর প্রসেস, কস্ট অ্যাকাউন্টে প্রোগ্রেসও হয় লেখা থাকে, অনেক সময় প্রসেসও লেখা থাকে। এই ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস আর ক্লোজিং ওয়ার্কিং, এই যে এন্ডিং বা ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওই যে দুইটা এন্ট্রিগুলি, ওই যে মজুদের প্রারম্ভিক সমাপনী, এটা এখানে এসে যোগ বিয়োগ করতে হবে। এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে এখন এই যে ওয়ার্কিং প্রসেস, প্রারম্ভিকটা যোগ সমাপনীটা বিয়োগ, প্রারম্ভিকটা যোগ সমাপনীটা বিয়োগ, প্রারম্ভিকটা যোগ সমাপনীটা বিয়োগ। প্রারম্ভিকটা যোগ করলাম 7,87,000, আর সমাপনীটা বিয়োগ করলাম, আবার কমে গেল 7,17,000। এর নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে এই বছর যত পণ্য বিক্রি হয়েছে, ওই পণ্যের কারখানার খরচ হলো টোটাল 7,17,000। এই বছর যত পণ্য খরচ হয়েছে, এটার কারখানা সঙ্গে তো খরচ আমরা পাইলাম কত? 7,17,000। এখন এটার সাথে তোমার যে ফিনিশ গুডস ছিল, ফিনিশ গুডস প্রারম্ভিক আর সমাপনী দুইটাই ছিল। ফিনিশ গুডস প্রারম্ভিক ছিল, সমাপনী ছিল। ফিনিশ গুডস প্রারম্ভিক ছিল, সমাপনী ছিল। ফিনিশ গুডস প্রারম্ভিক ছিল, সমাপনী ছিল। এটা আমরা যোগ বিয়োগ করে দিব। ফিনিশ গুডস প্রারম্ভিক ছিল, সমাপনী ছিল, এটা আমরা যোগ বিয়োগ করে দিব। ফিনিশ গুডসের প্রারম্ভিক ছিল, সমাপনী ছিল, এটা আমরা যোগ বিয়োগ করে দিব। ফিনিশ গুডসের প্রারম্ভিক সমাপনী আমরা ঠিক একইভাবে যোগ করব। ফিনিশ গুডসের প্রারম্ভিক সমাপনী আমরা একইভাবে যোগ করব। ফিনিশ গুডসের প্রারম্ভিক সমাপনী আমরা একইভাবে যোগ বিয়োগ করব। দেখো তোমরা বুঝতেছো কিনা? ফিনিশ গুডসের প্রারম্ভিক সমাপনী আমরা একইভাবে যোগ বিয়োগ করব। ফিনিশ গুডসের প্রারম্ভিক সমাপনী একইভাবে যোগ বিয়োগ করে দিব। হ্যালো তৃষ্ণা, শুনতে পাও? একটু কমেন্টস করে জানাও শুনতে পাও কিনা, ক্লাসটা শুনতে পাও কিনা, স্পষ্ট বুঝতে পারো কিনা, একটু কমেন্টস করে জানাও। আমরা এখানে ফিনিশ গুডসের ওপেনিংটা যোগ করব। ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করব। ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা বিয়োগ করব। ফিনিশ গুডস ওপেনিং আর এন্ডিং বা ক্লোজিংটা বিয়োগ করব। 7,17,000 সাথে দেখো লেখা আছে অ্যাট বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 40,000, এটা প্রারম্ভিক, এটা যোগ করলাম। 40,000 প্রারম্ভিক যোগ করলাম। আচ্ছা, আর এন্ডিংটা বা ক্লোজিংটা বিয়োগ করব। তোমরা জানো এন্ডিং এবং ক্লোজিং প্রতিশব্দ। এন্ডিং এবং ক্লোজিং প্রতিশব্দ। কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেলস, বিক্রয়ের জন্য আমি পণ্য বা গুডস পাইলাম কত? 7,57,000 না? 7,57,000। এই পয়েন্টটা আসলে দিতে হয়, যেহেতু রিকোয়ারে চাওয়া হয়েছে, এই জন্য দিতে হইল। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা দেখো, এখানে কিন্তু অনেকগুলি পয়েন্ট, এটা চাওয়ার কারণে আমরা দিলাম। কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল, বিক্রয়ের জন্য এই পণ্যটা পাইছি, কিন্তু সবটা বিক্রি করতে পারি নাই। যেটা বিক্রি করতে পারি না, যেটুকু রয়ে গেছে, এর নাম হলো ইনভেন্টরি অফ ফিনিশ গুডস লেস এন্ডিং ইনভেন্টরি হবে। আমার স্লাইডে কিছু ভুল আসছে দেখা যাইতেছে। লেস এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি, এটা বিয়োগ হবে। হ্যাঁ, লেস দেখো সব এন্ডিং বা ক্লোজিংটি বিয়োগ হবে। লেস এন্ডিং বা ক্লোজিং ইনভেন্টরি, এটা 60,000 বিয়োগ হয়ে গেল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, যে পণ্য বিক্রি করছি 12 লক্ষ টাকা, এটার বিক্রিত পণ্যের ব্যয় আমি পাইলাম 6,97,000। কস্ট অফ গুডস সোল্ড, কত পাইলাম? 6,57,000। কস্ট অফ গুডস সোল্ড কত পাইলাম? 6,57,000। কস্ট অফ গুডস সোল্ড কত পাইলাম? 6,57,000।
কস্ট অফ গুডস 6,57,000 পাইল না। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় পেলাম কত? বিক্রিত পণ্যের ব্যয় আমরা পাইলাম 6,97,000। এখন এইটার সাথে এই পণ্য বিক্রি করতে গেলে কিছু খরচ আছে যেটাকে বিক্রয় সংক্রান্ত খরচ বলা হয়, বুঝছো? বিক্রয় এবং প্রশাসনিক খরচ আছে যেটাকে আমরা একটা ভাষা ব্যবহার করতে পারি, অ্যাড কমার্শিয়াল এক্সপেন্সেস। এই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এখন আমরা বিক্রয় সংক্রান্ত খরচটা যোগ করলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। টোটাল কস্ট পাওয়ার জন্য কী করবো? বিক্রয় সংক্রান্ত খরচগুলি যোগ করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাড কমার্শিয়াল এক্সপেন্সেস এই শব্দটা কিন্তু আমি না লিখে অন্য শব্দ লিখতে পারতাম, অ্যাড সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স। কি লিখতে পারতাম? অ্যাড সেলিং অ্যান্ড অ্যাডমিট এক্সপেন্স। অ্যাড সেলিং অ্যান্ড অ্যাডমিট বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস লিখতে পারতাম, অথবা অ্যাড সেলিং এক্সপেন্স লিখতে হইতো। দেখো প্রশ্নের মধ্যে আছে সেলিং এক্সপেন্স, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুটো কিন্তু আছে। সেলিং এক্সপেন্স, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, এখানে দেখো, এখানে যেহেতু আমি এখানে পয়েন্ট লিখতে পারতাম সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স, তাহলে এই পয়েন্টের সাথে কিন্তু এই দুটো সম্পর্ক আছে, সেলিং এক্সপেন্স আর জেনারেল অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স। এখন এটার জন্য আমরা একটু প্রশ্নে যাব। এই অঙ্কের নিচে দেখো, এই যে সেলিং এক্সপেন্স 40,000, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 10,000। সেলিং এক্সপেন্স এটা বিক্রয় সংক্রান্ত খরচ, এটা হলো সাধারণ এবং প্রশাসনিক খরচ 10,000। এই খরচ দুটো সবার শেষে আমরা যোগ করবো, কস্ট অফ গুডস সোল্ডের পরে আমরা যোগ করবো। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? কস্ট অফ গুডস সোল্ড পাইলাম, এটার সাথে যোগ করলাম কমার্শিয়াল এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স। তাহলে আমার কস্ট অফ সেলস এটা বইয়ে উত্তরে তোমার চাইছে কস্ট অফ সেল বের করো, রিকোয়ারে চাইছে যে কস্ট অফ সেল বের করো। আসলে এটা কিন্তু একটা সহজ ইংলিশ আছে, টোটাল কস্ট। এখানে আমরা লিখতে পারতাম টোটাল কস্ট লিখতে আমার জন্য সহজ হয়ে যেত, কিন্তু আমার রিকোয়ারে চাইছে কস্ট অফ সেলস বের করো, এই জন্য আমি এই ভাষাটা ব্যবহার করলাম, কস্ট অফ সেলস। আসলে এটা হলো কস্ট অফ সেলস মানে হলো বিক্রয় ব্যয়, যা বিক্রয় করছি তার ব্যয় কত, মানে টোটাল কস্ট। এই যে 50,000 আইনা যোগ করে এর সাথে যোগ করলাম। আচ্ছা, আবার দেখো তো, আমি যে সেলিং এক্সপেন্স এখানে লিখলাম, অ্যাডমিন এখানে লিখলাম, যেটা যোগ করে এখানে লিখলাম, আমি এই দুটো এখানে লিখে দিলে কোনো আমার ভুল হতো না। আমি যদি এই দুটো এখানে লিখে দিতাম তাহলে আমার কোনো ভুল হতো না। টোটাল কিন্তু এইটাই হতো, 7,74,000। 4,53,000 এটা কিন্তু অঙ্কের মধ্যে নাই, তাহলে এটা আমরা কোত্থেকে পাইলাম? এটা কিন্তু অঙ্কে আছে, তাহলে 7,74,000 এটা যোগফল বা সমষ্টি, এটার সাথে এটা যোগ করলাম, এটা আমার হয়ে গেল, এটার সাথে এটা যোগ করলাম, এটা আমার হয়ে গেল। এখন এই 12 লাখ কোথায় পেলাম? 12 লাখ কিন্তু অঙ্কের মধ্যে আছে, দেখো তো মনে পড়ে কিনা তোমাদের? এটা কিন্তু অঙ্কের মধ্যে আছে। এই যে দেখো 12 লক্ষ টাকা, এই সেলস। The Apex company produced different types of leather goods. The sales revenue for the year টাকা 12 লাখ। দেখা গেল যে সারা বছরের বিক্রির পরিমাণ ছিল 12 লক্ষ টাকা, ব্যাস। তাহলে আমরা
বিক্রয়টা লিখবো সবার নিচে, এই দেখো বিক্রয়টা লিখবো, এটা তো পাইলাম, ঠিক আছে, এটা পাইলাম, নিচে বিক্রয়টা লিখবো, বিক্রয় থেকে এটা বিয়োগ করলে আমার এই প্রফিটটা বেরিয়ে আসবে, লাভ লোকসান বের করলাম। এই প্রতিষ্ঠানের পণ্যের আমার যে বিক্রয় হলো 12 লাখ টাকা যে আমাকে দেওয়া ছিল, এই 12 লাখ টাকার পণ্য বিক্রি করছি, এটার জন্য টোটাল খরচ হলো 7,74,000। 12 লাখ থেকে যদি আমি 7,74,000 বিয়োগ করি, আমার 4,53,000 টাকা প্রফিট বেরিয়ে হলো। আর অঙ্কে আমার প্রফিট দেখাইতে বলছি, সেলস কিন্তু দেখাইতে বলে নাই, দেখো সেলস তো দেখাই আছে, দেখাইতে বলবে কেন, এটা দেখাইতে বলছি যে প্রফিট কত টাকা আছে দেখাও। 7 নম্বরে বলে যে কস্ট অফ সেলস, রিকোয়ারে বলা যে কস্ট অফ সেলস দেখাও। কস্ট অফ সেলস মানে হলো টোটাল কস্ট, কস্ট অফ সেলস টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট কত পেলাম? 7,74,000। সেলস দেওয়া আছে 12 লাখ, 12 লাখ থেকে এটা বিয়োগ করলাম, আমার প্রফিট বের হয়ে গেল। এখন যদি এটা বড় হইতো 12 লাখের চেয়ে, তাহলে মনে করো পার্থক্যটা লোকসান হইতো, লোকসান, নেট লস, লস বের হইতো, প্রফিটের জায়গায় বের হইতো কি লস বের হইতো। এখন আমাদের প্রফিট বের হলো, কারণ যেহেতু সেলসটা বড়, প্রফিট বের। এই ছিল আমাদের একটা পরিপূর্ণ অঙ্ক, কস্টশিটের একটা পরিপূর্ণ অঙ্ক। এখন আমরা একটু আবার প্রশ্নটা দেখি, প্রশ্নটা দেখা প্রথমে আমরা দেখি, এখানে একটা শিরোনাম দেওয়া আছে প্রশ্নে, দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউসেস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস, বিভিন্ন রকমের চামড়ার পণ্য সামগ্রী উৎপাদন করে অ্যাপেক্স কোম্পানি। দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ, এক বছরের বিক্রয় ছিল 12 লক্ষ টাকা। এখন তোমাকে কি করতে বলছি, প্রশ্নটা দেওয়া আছে, ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার এস ফলোজ, অন্যান্য তথ্য কি ছিল? র ম্যাটেরিয়াল পারচেস 50,000, ফ্রেটিং 2,000, এটা ভাড়া, এটা 50,000 টাকার কাঁচামাল কিনছে, এটা আনার জন্য 2,000 টাকা ভাড়া লাগছে, এই 2,000 এর সাথে যোগ হয়ে গেল। ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং র ম্যাটেরিয়াল, এই তিনটা হলো প্রারম্ভিক, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক আধা তৈরি মজুদ, প্রারম্ভিক কমপ্লিট বা তৈরি মজুদ, আর প্রারম্ভিক কাঁচামালের মজুদ। এই তিনটা যেহেতু প্রারম্ভিক মজুদ আছে, এই তিনটা যেহেতু প্রারম্ভিক মজুদ আছে, এই তিনটার আবার সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ কি? যেটা বছরের শুরুতে হাতে পাওয়া যায়, এটা প্রারম্ভিক মজুদ। জানো তুমি উৎপাদনকারী প্রতিষ্ঠানের একাধিক মজুদ থাকবে। একটা হলো দেখো, যেমন মনে করো একটা ফার্নিচারের দোকান, কিন্তু ফার্নিচার বছরের শুরুতে পাওয়া গেলো যেটি এখনো বিক্রি হয় নাই, এটা হলো ফিনিশ গুড। আর কিছু একদম কাঁচামাল, কাঠ, কাঠ পাওয়া গেল, এটা হলো র ম্যাটেরিয়ালের প্রারম্ভিক মজুদ, এটা ফিনিশ গুডের কাঁচামাল মজুদ। আর কিছু মজুদ অর্ধেক অর্ধেক বানানো হয়েছে, এটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেসের মজুদ। তাহলে 3 রকমের মজুদ পাওয়া গেল প্রারম্ভিক, একটা আধা তৈরি মজুদ, একটা তৈরি মজুদ, তৈরি পণ্য বা কমপ্লিট পণ্য, আর হলো একেবারে কাঁচামালের মজুদ। ভাষা বুঝতে হবে সবাই? ঠিক এই তিনটা আবার বছরের শেষ দিনে আবার মজুদ রয়ে গেল, সমাপনী মজুদ। আর একটা প্রতিষ্ঠানে 2টা মজুদ বাস্তবে একই সাথে পাওয়া যায় না, একটা হলো বছরের প্রথম দিন, এটা প্রারম্ভিক মজুদ, এখন আবার সমাপনী মজুদ নাই। আবার যখন সারা বছর শেষ হয়ে যাবে তখন এই মজুদগুলি পাওয়া যাবে, ওইটা হলো সমাপনী মজুদ। আবার সমাপনী মজুদ একদিন পরে আবার প্রারম্ভিক মজুদ হয়ে যাবে। আমরা যখন হিসাব করবো 2 রকমের মজুদ পাওয়া যাবে, প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ। হিসাবের সময় প্রারম্ভিক আর সমাপনী, বাস্তবে তো 2টা একসাথে থাকে না। বছরের প্রথমে যেটা থাকবো এটার নাম হলো প্রারম্ভিক মজুদ, আর বছরের শেষে যেটা থাকবো এটা হলো সমাপনী মজুদ। তারপরে আমরা আর কি পেলাম? প্রোডাক্টিভ ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স, এদের আমরা ডাইরেক্ট এক্সপেন্স ধরে নিব। আচ্ছা, তারপরে আর কি আছে? ফ্যাক্টরি ওভারহেড পাই গেলাম 2.5 লক্ষ টাকা, ফ্যাক্টরি ওভারহেড 2.5 লক্ষ টাকা, সেলিং এক্সপেন্স 40,000, জেনারেল এক্সপেন্স 10,000, সেল অফ স্কেল। সমাপনী 3টা মজুদের সাথে এটাও ওই যে বিয়োগ হয়ে যাবে, এটা একটা বিয়োগ করে নিতে হবে। এখন আমরা রিকোয়ারগুলি দেখি, রিকোয়ারগুলি তোমার সমাধানের মধ্যে আমরা মার্কিং করে দিব। যেমন 1 নাম্বারটা 1 নাম্বার, র মেটেরিয়াল ইউজ, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস, প্রফিট। এই যে 8টা পয়েন্ট, যদি তোমার অঙ্কে যদি পয়েন্ট না চেয়ে বলতো প্রিপেয়ারে কস্টশিট, প্রিপেয়ারে কস্টশিট, তাহলে এতগুলি আমরা কোনোদিনও দিতাম না, এতগুলি আমাদের প্রয়োজন নাই। আমরা প্রথমে দেবো প্রাইম কস্ট, এটা লিখলে লিখবো, না লিখলে নাই। প্রথমে প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচার আছে না, কস্ট অফ ম্যানুফ্যাকচার, এটা লিখবো আমি ওয়ার্ক কস্ট, বুঝতে পারছো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা আমি লিখলাম, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস এটা লেখার প্রয়োজন নাই, কস্ট অফ গুডস এটা লিখলাম। আর এখানে লিখবো টোটাল কস্ট, এখানে এসে সেলস আর প্রফিট চাইলে প্রফিট,
মানে কমে যাবে পয়েন্টগুলি, এতগুলি পয়েন্ট আমার প্রয়োজন নেই। এখন একটা আবার দেখে নাও, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো, কমেন্টস করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো, আর নইলে আমরা আরেকটা অঙ্কে চলে যাব। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ 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 স্যার, পাস কোর্সে তো আছে, 2টা ক্লাস নিয়েছি আমি, 2টা পরপর। একটু ক্লাসে শেষ করি আমি, হ্যাঁ এই তো 10 মিনিট। আচ্ছা, তাহলে এখন আমরা 3 নাম্বার প্রবলেম শেষ করলাম। এখন আবার একটু পিছন দিকে যাই, 2 নাম্বারটা মাঝখানে একটু যাবো আমরা, একটু মাঝখানেটা যাই একটু। 2 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়েছিল না গত ক্লাসে, আজকে আমরা শেষ করবো। 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা একটা আংশিক অঙ্ক, এগুলো পরীক্ষার মধ্যে আসে। যেমন এখানে আছে তোমার, ফর দ্য ফলোইং পার্টিকুলার্স অফ এসিএ লিমিটেড প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড দেখাই বলছে, তাহলে এখানে আমাদের কিন্তু বেশ কিছু পয়েন্ট আমাদের লিখতে হবে, তারপর আমি কিন্তু কস্ট অফ গুডস সোল্ড পাবো। এখানে কিন্তু 3 নাম্বার অঙ্কে কিন্তু দেখো রিকোয়ার ছিল 8টা, আর এখানে ছিল তোমার মাত্র 3টা রিকোয়ার। কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট, সেলস, 3টা রিকোয়ার। এখন তুমি চাইলে কিন্তু ওই পয়েন্টগুলি সবই লিখতে পারো। তোমরা চাইলে কিন্তু 2 নম্বর অঙ্কটার মধ্যে ওই 3 নাম্বার অঙ্কের মধ্যে সবগুলি পয়েন্ট লিখতে পারো, এগুলি সবগুলি তুমি লিখতে পারো। এখানে কি দেখো, একটা 3 নাম্বার অঙ্কটায় যেমন একটা সিরিয়ালে ছিল, আর এখানে কি লিখছে ওয়ার্কিং প্রসেস, এটা ওপেনিং, এইটা ক্লোজিং। এখানে আবার টেবিল করে দিচ্ছে, ফিনিশ গুডস, এটা ওপেনিং, এটা তোমার ক্লোজিং। এখানে তোমার তথ্যটা এইভাবে দিচ্ছে, দেখো ডাইরেক্ট লেবার 9600, র মেটেরিয়াল ইউজ একবারই দিয়ে দিছে। র মেটেরিয়াল ইউজটা কীভাবে বের হয় জানো? কীভাবে বের হয়? প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়, এটা যোগ হয়, আর সমাপনী কাঁচামাল বিয়োগ হলেই কিন্তু এই যে ইউজটা বের হয়। এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, তোমাকে বললাম না, এখানে হাফ ডান। প্রায় অঙ্কটার অনেক সমাধান করা আছে, তারপরে তোমার তথ্য দেওয়া আছে। ফ্যাক্টরি ওভারহেড 3 নাম্বার অঙ্কটা যেমন স্পষ্ট ছিল 2.5 লক্ষ টাকা, এখানে কিন্তু 2 নাম্বারটা লেখা আছে 65% অফ ডাইরেক্ট লেবার কস্ট। 65% অফ ডাইরেক্ট লেবার কস্ট। আমরা দেখতেছি এই অঙ্কের মধ্যে ডাইরেক্ট লেবার আছে তোমার 9600, আর ফ্যাক্টরি ওভারহেড হইল ওই 9600-এর 65%। তাহলে 9600-কে আমি যদি 65% করি, তাহলে আমি লেবার কস্টটা পেয়ে গেলাম। লেবার কস্টটা আমি ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ করলেই আমার প্রাইম কস্টটা হয়ে গেল। এটা কিন্তু অঙ্কটা আরও সহজ, অনেকটা করে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে তোমার 25% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট কিন্তু আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি যেই ওভারহেডগুলি আছে প্রাইম কস্টের সাথে প্রাইম কস্টে জানি কীভাবে হইলো বলো তো? হ্যাঁ, ম্যাটেরিয়াল ইউজের সাথে লেবার কস্ট যখন যোগ করলাম, মজুরি ব্যয় যখন যোগ করলাম, প্রাইম কস্ট হয়ে গেল। এই প্রাইম কস্টের সাথে এখন আমি যদি ফ্যাক্টরি ওভারহেড, ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরি ওভারহেডটা আছে, যদি আমি যোগ করি, তাইলে আমার ওয়ার্ক কস্টটা হয়ে গেল। এই ওয়ার্ক কস্টের 25% হলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যেখানে সব পার্সেন্টেজ দেওয়া আছে। সেলিং এক্সপেন্স দেওয়া আছে 5% অন সেলস। এই দুইটা এন্ট্রি ঝামেলা, একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা প্রফিট অন 20% অন সেলস।
এটার মধ্যে বইয়ের মধ্যে প্রত্যেক বইয়ের মধ্যে উদাহরণগুলি আছে, জানো? এই প্রত্যেক বইয়ের মধ্যে যদি উদাহরণগুলি দেখো তাহলে তুমি এই জিনিসটা যে ভেজাল করছে, ভেজাল টেকনিক, কৌশল, এই কৌশল দুইটাই জেনে যাবে। বিক্রয় খরচ হলো বিক্রয় 5%, প্রফিট হলো বিক্রয়ের উপরে 20%। এই দুইটা ঝামেলা, বিক্রয় 20%, তুমি তো প্রফিট যোগ করলে বিক্রয় পাইবা, প্রফিটে যোগ করতে পারলা না, তাহলে সেলসের উপরে পার্সেন্টেজ কেমনি আনবা? এই দুইটা ঝামেলা একটু ভিন্ন ধরনের, ভিন্নভাবে এই টেকনিক দুইটা শিক্ষা, এই 5% আর এই 20% বের করে নিয়ে আসতে হবে। এইটা একটু ঝামেলা আছে, সমাধান করবে, বুঝছো? এই ঝামেলাটা গত ক্লাসে আমি একটু বলছিলাম। দেখ, একটু সমাধানটা কিন্তু সহজ। ম্যাটেরিয়াল ইউজ দেওয়া আছে প্রথমে, এটার সাথে লেবারটা যোগ করলে এই যে প্রাইম কস্ট, এটা হলো প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড 65% অফ ডাইরেক্ট লেবার। এই যে ডাইরেক্ট লেবার হলো 9600, এর 65% বের করা হয়, এটা হলো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, এটা নাম হয় ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট। হ্যাঁ, এই ওয়ার্ক কস্ট। এটার সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ। তোমরা তো জানো, সবাই শিখে গেছো যে ক্লোজিংটি সবসময় বিয়োগ হয়, ক্লোজিংটাই সবসময় বিয়োগ হয়, আর ওপেনিংটা সবসময় যোগ হয়। ওপেনিংটা যোগ করবা আর ক্লোজিংটা বিয়োগ করবা, ওপেনিংটা যোগ করবা আর ক্লোজিংটা বিয়োগ করবা, বাস হয়ে গেল। ওপেনিংটা যোগ, ক্লোজিংটা বিয়োগ, ওপেনিংটা যোগ, ক্লোজিংটা বিয়োগ, বাস। ওপেনিংটা যোগ, ক্লোজিংটা বিয়োগ। ওপেনিং যোগ, ক্লোজিং বিয়োগ, বাস হয়ে যাবে। তারপর কি বললাম? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা আমি যোগ করে নিলাম, আমার হয়ে গেল। এখান থেকে আমি ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, ওপেনিংটা যোগ করব আর ইন্ডিংটা বিয়োগ করব, ওপেনিংটা যোগ করব, ইন্ডিংটা বিয়োগ করব। এই যে এখানে মাঝখানে যে একটা শিরোনাম আছে, পয়েন্ট আমরা বের করছি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। এটা তুমি লিখলেও পারো, না লিখলেও পারো, তোমার মুখস্থ থাকলে তুমি লিখবা, ভালো। লিখতে না পারলে অমন কোনো সমস্যা নেই। ওপেনিংটা অ্যাড করবা আর ক্লোজিংটা লেস করে দিবা, হয়ে গেল। তারপরের কাজ কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দেখো, এই শিরোনামটা কিন্তু 3 নম্বর অঙ্কের মধ্যে আমাদের লেখা ছিল কমার্শিয়াল এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স। ওই শিরোনামটা এখানে আমরা শিরোনাম ব্যবহার করলাম। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25% অফ ওয়ার্ক কস্ট। ওই যে ওয়ার্ক কস্ট পাইলাম 33,040 টাকার 25% বের করে দিব, এটা হয়ে গেল। খরচটা 8,260। এটার যোগফল আমার কত আসলো? টোটাল কস্ট বিফোর চার্জিং সেলিং এক্সপেন্স, এই যে এটা আসলো। এই 75% এখানে তোমাদের আমি ব্রেকেটে দিয়ে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো যে এই যে কস্ট হয়েছে, এই কস্টের সাথে আর কি যোগ হবে? 5% সেলিং এক্সপেন্স যোগ হবে, 20% প্রফিট যোগ হবে। 5% আর 20% টোটাল কত আসে? 25%। 25% যদি আমি বাদ দেই 100 থেকে, তাহলে কত আসছে? 75% না? তাহলে এই টাকাটা হলো 75%। এই টাকাটা আমার এই যে এখানে কাজে লাগবে। সেলিং এক্সপেন্স বের করার জন্য আমি যে সেলসের 5% বের করবো, সেলস তো আমি পাবো না এখন, সেলস তো পরে পাবো। তাহলে আমাকে টেকনিক্যালি যেতে হবে, না? টেকনিক্যালি যেতে হবে যে কস্ট যদি 75 টাকা হয়, কস্ট 75 টাকা হলে সেলিং এক্সপেন্স 5 টাকা। এটা কীভাবে? কস্ট 75 টাকা, 75 আর সেলিং এক্সপেন্স টাকা 5। কস্ট 75 আর সেলিং এক্সপেন্স 5 প্লাস প্রফিট 20 টাকা, এই দুইটা মিলে 25 টাকা, বুঝছো? তাহলে 100 থেকে যদি 25 টাকা বাদে 75 টাকা হয়, তাহলে এটাকে আমি কস্ট দিরা, আসলে এটা বুঝতে তোমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, আসলে বোর্ডে বোঝা দিতে পারলে সবচেয়ে বেটার হইতো। তাহলে এটা দিয়ে আমি বের করে নিয়ে আসলাম যে সেলিং এক্সপেন্স। কারণ এইভাবে বের না করে আমি তো সেলসের 5% বের করতে পারবো না, এটা যোগ করলে সে আমার সেলসটা পরে আসবে। এটা যখন যোগ করলাম তখন এই যে 75-এর সাথে 5% যোগ হলো, 75-এর সাথে 5% যোগ হলো, হয়ে গেল 80। এই দেখো এখানে 80 বসে থেকে আসে। এই যোগফলটাকে আমি 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে যদি গুণ করি, আমার প্রফিট এসে পড়বে। তাহলে সেলিং এক্সপেন্স যোগ, প্রফিট যোগ, তারপরে আমার সেলস প্রাইস আসবে, সেলস প্রাইস। এই দুটো ওয়ার্কিং তোমাদের জন্য ঝামেলা, আমি বুঝতে পারতেছি। দেখো, যদি বোঝার চেষ্টা করে বুঝতে পারলে বুঝছিলাম, না হলে পরবর্তী আবার বোর্ডে একটু বুঝাই দেবো, তাহলে এই দিতে বুঝিয়ে দেবো। যদিও তারা সেলসের 5% আর 20% বলছে, কিন্তু সেলসের উপরে বের করা যাবে না। কারণ হলো সেলিং এক্সপেন্স যোগ করলে, প্রফিট যোগ করলে তারপরে সেলস আসবে। সেলস না পাইলে আমি কীভাবে পার্সেন্টেজটা বের করবো? তাহলে এর জন্য এই বিপরীত বা উল্টাভাবে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাকলো। আশা করি ভালো থাকো, একটু প্র্যাকটিস করো। বইয়ে যে উদাহরণগুলি আছে, উদাহরণ দেখে দেখে একটু প্র্যাকটিস করো। কারণ কলেজ যদি খুলে যায় তাহলে পরীক্ষার জন্য খুব বেশি একটা সময় পাবে না।
পরীক্ষার জন্য সময় পাবে না, ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং দ্রুতই পরীক্ষা হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিস করো, এগুলি তো সহজ অঙ্ক। যদি ভুলভ্রান্তি হয়েও যায় কিন্তু তুমি ফর্মেট সুন্দরভাবে শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করো, ফর্মেটটা ঠিক আছে কিন্তু অঙ্কের ভিতরে কিছু ভুলভ্রান্তি আছে, তুমি অঙ্কটা করে ফেলছো কিন্তু ভুল আছে, তারপরে তুমি মোটামুটি ভালো নম্বর পাইবা, পাস করার চেয়ে আরও বেশি বেশি নাম্বার পেয়ে যাবে। একটা অঙ্ক যদি 10 হয় তাহলে তুমি তো মিনিমাম 5, 6, 7 পেলে ভুল হইল। হ্যাঁ, এই জন্য একটু ট্রাই করো। আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকো।